ঝনঝন করে একটা শব্দ কানে আসছে। শব্দটা শুনে কেমন যেন হঠাৎ করে চমকে উঠল নিতাই। এদিক ওদিক তাকিয়ে দেখলো ভালো করে, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। এমনকি ঝনঝন শব্দ হওয়ার মতো তো কোনো কিছুই নেই। গ্রামের বাইরের দিকের পথটা ধরে নিমাই এগিয়ে গেল। কাঁধে রয়েছে একটা মাছ ধরার জাল, আর কোমরের কাছে বেঁধে রাখা জালটিতে বেশ কয়েকটা মাছও রয়েছে। তার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল, তাই দুবার জাল ফেলে তাড়াহুড়ো করে ফিরে এসেছে। গ্রামের শেষের দিকের পথটা একদম সোজা গিয়ে নেমে পড়েছে নদীতে। নদীর দুপাশে ছোট বড় গাছের সারি। একদিকে রয়েছে ধানের জমি, অন্যদিকেও ধানের জমি ছিল, কিন্তু কি একটা কারণে যেন এই দিকে ধানের জমিগুলোতে হঠাৎ করে খরা হয়ে গেছে। যাই করা হোক না কেন, কিছুতেই ফসল ফলে না ওই জমিগুলোতে। নিতাই আরও খানিকটা সামনে এগোতেই বুঝতে পারল সত্যি সত্যি সেই ঝনঝন শব্দটা হচ্ছে, আর ওই শব্দটা তার কানে আসছে শিকল বাড়ির দিক থেকে। নিতাই মুখ তুলে তাকালো। ধান জমিটা যেখানে শেষ হয়েছে সেখানে গ্রামের পথটা একটা বাঁক নিয়ে ঢুকেছে সামনের দিকে। চাঁদের আলোয় সেই পথের একপাশে বাড়িটা যেন চুপ করে দাঁড়িয়ে আছে। নিতাইয়ের মনে হলো রাতের অন্ধকারে সাক্ষাৎ যেন চুক্তি করে ওত পেতে বসে আছে নিতাইয়ের জন্য, যেন নিতাই ওই বাড়িটার সামনে যাবে আর সঙ্গে সঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়বে। রাতের আধারে শিকলবাড়ির কাছে এলেই বুকের ভেতরটা কেমন যেন একটা করে। এখানে তো কখনো কিছুই দেখিনি, অথচ নিতাইয়ের মনে হয় একটু আগে শুনতে পাওয়া সেই ঝনঝন শব্দটা আসলে তার মাথার মধ্যেই হয়েছে, না হলে অন্য কোথাও থেকে শব্দটা এসেছে। শিকল বাড়ি রয়েছে তার থেকে এত দূরে, এতদিন বাড়ির সামনে থেকেই এসেছে। দু একবার তো শিকল বাড়ির উঠোনের কাছে ছেলেপুলেরা বল খেলাও করেছে, কিন্তু কখনো কোনো কিছু তো কেউ শুনতে পায়নি। শুধু একবার নিতাইয়ের এই গোটা 32 বছরের মধ্যে মাত্র একবার ওই শিকল বাড়িতে একটা শব্দ শুনতে পেয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি কি রাতের বেলা ওই বাড়িতে কিছু একটা হয়? একবার কি ওখানে গিয়ে দেখব? হঠাৎ করেই নিতাইয়ের মাথায় চিন্তাটা এসে পড়ল। এতবার সে ওই বাড়ির সামনে দিয়ে গেছে, দিনের বেলা, রাতের বেলাও তখনও কোনো কিছুই মনে হয়নি, কিন্তু আজ যেন হঠাৎ করে তার মাথায় কি একটা ভূত চাপল। ওই শিকল বাড়িতে রাতের বেলা কি হয় সেটা তাকে দেখতেই হবে। অনেকেই সেই বাড়িটা ভেতর থেকে এখনো পর্যন্ত দেখেনি। দোতলা একটা বাড়ি, বাড়ির বাইরেটা কালকে কেউ এসে সাফ করেছে। বাড়ির দেয়ালের মাঝে মধ্যে থেকে এসেছে সময়ের শেকড়। মাঝে মাঝে দেখলে মনে হবে এগুলো শেকড় নয়, যেন সবুজ আর কালো সাপের দল জড়াজড়ি করে উঠেছে দেয়ালের কাছে, তারপর কখন যেন মরে গিয়ে শুকিয়ে রয়েছে। সামনের ছোট উঠোনের মতো জায়গাটা বেশ জঙ্গলে ভর্তি, আর এই জঙ্গলের কারণে পায়ে চলার পথ নেই। সেটাই প্রমাণ করে যে এই বাড়িতে কেউ ঢোকে না। নিতাই হাঁটতে হাঁটতে শিকল বাড়ির বাইরের ছোট পাঁচিলটার কাছে এসে দাঁড়ালো। পাঁচিলটা একসময় বেশ উঁচু ছিল, এখন এখানে ওখানে ভেঙে পড়েছে। রাতে চাঁদের আলোয় বাড়িটাকে অদ্ভুত বলে মনে হলো। নিতাইয়ের মনে হলো বাড়িটা যেন 2 হাত তুলে তাকে নিজের দিকে ডাকছে। ধুর শালা, কি করতে যে এই বাড়ির কাছে এলাম? কোথায় এখন বাড়ি চলে যাব? একটু গরম সেক দিলে ভালো হতো, গাটা ম্যাচ ম্যাচ করছে। কথাটা ভেবে যেই নিতাই পেছনের দিকে ঘুরেছে, ঠিক তখনই শিকল বাড়ির ভেতরের দিক থেকে আবার সেই শব্দটাকে শুনতে পেল সে।
মস্ত বড় লম্বা ও ভারী শিকল মেঝের ওপর থেকে ঘষ্টাতে ঘষ্টাতে টেনে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দ। যেন মস্ত বড় শিকলটা ঘরের মেঝের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার ঘষা খেয়ে গেল। আর সেই শব্দটা ওই শিকল বাড়ির খোলা জানলা ও দরজা দিয়ে ছিটকে এসে লাগলো নিতের কানের কাছে। চমকে উঠতেই নিতাই পেছনে তাকিয়েছিল। পাঁচিলের ভেতরের দিকে পাশাপাশি বেশ কয়েকটা লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে। দিনের বেলা দেখলে গাছগুলো বোঝা যায় সেগুলো সুপারি গাছ, তবে খুব বেশি বড় নয়। পাশাপাশি 5টা গাছ। এই গাছগুলোর ফাঁক দিয়েই সামনের দিকে তাকিয়ে দেখছে নিতাই। এত দূর থেকে ভালো করে কিছু বোঝা যায় না, শুধু চাঁদের আলোটা বাড়ির ছাদের কাছে পড়েছে। ছাদের ওপর লম্বা হয়ে একটি গাছ যাওয়ায় রেলিংটাও এখানে ওখানে ভেঙেছে। কি মনে হতেই নিতাই গেটের জায়গাটা পেরিয়ে ভেতরে ঢুকলো। একসময় লোহার গেট ছিল, তারপর কবে যেন কারা তুলে নিয়ে গেছে। শেকল বাড়ির অর্ধেক জিনিসপত্র যে এই গ্রামের লোকেরা নিয়েছে সে কথা নিতাই জানে। বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে নিতাইয়ের মনে হলো পাঁচিলের কাছে দাঁড়িয়ে থাকা 5টা সুপারি গাছ যেন অল্প হাওয়ায় একবার নড়ে উঠল। তারপর সেই জঙ্গলের মতো জায়গায় প্রায় হাঁটুর কাঁচ পর্যন্ত ডুবে যাওয়ার ঘন ঘাস পাতার মধ্যে থেকে নিতাই যত সামনের দিকে এগোতে লাগলো ততই যেন মনে হতে লাগলো যে বাড়ির ভেতরে সেই শেকলের শব্দটা হয়ে চলেছে। নিতাই ভয় পায়নি, একটা অদ্ভুত কৌতূহল তার মধ্যে জেগে উঠেছিল সেদিন। এতদিন ধরে যে বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এতবার যে বাড়ির কাঁচ দিয়ে হেঁটে গেলেও কিছু হয়নি, সেই বাড়ির ভেতর এমন শব্দ হয় কি করে? এত রাতে ওই বাড়ির ভেতরে মেঝেতে শেকল টানছে কে? নিতাই আরও একটু সামনে এগিয়ে গেল। সামনের দিকে উঁচু মতো বারান্দা আছে। একটা ছোট 3 থাক সিঁড়ি পেরিয়ে সেখানে উঠল নিতাই। দ্বিতীয় ধাপের কাছে যেই সে পা রেখেছে অমনি ঘরের দরজার কাছে কালো অন্ধকারের মাঝে যেন কি একটা আছে। বাড়িতে সেই শিকলের শব্দটা তখনও শোনা যাচ্ছে। নিতাই কিছু বুঝে ওঠার আগেই আরও একটা ব্যাপার দেখতে পেল। এই অন্ধকার ঘরের ভেতর থেকে একটা চাপা হাসির শব্দ শোনা যাচ্ছে। যে হাসছে সে কোনো পুরুষ মানুষ নয়, মহিলা। সেই হাসির শব্দের সঙ্গে সঙ্গে শিকলের শব্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছে। হঠাৎ নিতাইয়ের মনে হলো তার দুটো পা শক্ত কিসের সাথে যেন আটকে গেছে। সঙ্গে সঙ্গে কপালের পাশটা ফেটে গিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো তার। পরক্ষণেই একটা হ্যাচকা টানে নিতাই ঢুকে গেল সেই অন্ধকার একতলার ঘরের ভেতরে। নিতাই শুধু দেখতে পেল শিকলের শব্দের সঙ্গে সঙ্গে ওই অন্ধকার ঘরের মধ্যে কি যেন একটা হিংস্র জন্তুর মতো কিছু একটা এগিয়ে আসছে তার দিকে। এক মুহূর্তের জন্য তার মুখটা দেখতে পেল নিতাই। তারপরে চিৎকারের শব্দটা একবার মাত্র হলো, আর সঙ্গে সঙ্গে শব্দটা কিসে যেন চাপা পড়ে গেল এক মুহূর্তের জন্য। জায়গা জমি কেন? তুমি চাইলে জমি সহ একটা গোটা বাড়ির ব্যবস্থা করতে পারি। আরে বেশি দূর নয়, পাশের গ্রামে। সেই গ্রামে এমন একটা ভালো জায়গা আছে, তবে বাড়িটা বেশ পুরনো। বাড়ি ভেঙে নতুন করে যদি করতে পারো তাহলে দেখো। বিপিনের পাশে বসে কথাটা শুনছিল শশধর সামন্ত। গ্রামে তার বেশ কিছু জায়গা জমি আছে, কিন্তু নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামের দিকে এবার নজর দিতে শুরু করেছে শশধর সামন্ত।
সে বিপিনের সাথে জমির খোঁজে কথা বলছিল, আর তখনই পাশের গ্রামের বাড়িটার কথা বলে বিপিন। পাশের গ্রাম মানে ওই রায়দিঘিতে? কিন্তু রায়দিঘিতে পুরনো বাড়িসহ কোন জায়গা জমির কথা তুমি বলছো? ওই শিকল বাড়ির কথা বলছো না তো? আরে ওসব বাজে কথা। গ্রামের লোকেরা ওই শিকল বাড়ি থেকে দূরে থাকে, তাই ওসব কথা গ্রামের লোকেরাই ছড়িয়েছে। ওসব নিয়ে চিন্তা করো না শশধর, ও সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে দেব। এত বছর তো গেল, ওখানে কিছু হয়েছে শুনেছ? দেখো বিপিনদা, এইসব ঝামেলায় আমি থাকতে চাই না। তাছাড়া শুনেছিলাম যেন বছর চারেক আগে নিতাই বলে কেউ একটা ওই শিকল বাড়ির দিক থেকে আসার সময় নিরুদ্দেশ হয়ে গেছিল। তাছাড়া অনেক বছর আগে... আরে ওসব বাজে কথা। নিতাই বেটা চোর, রাতের বেলা শয়তানটা চুরি করতে গেছিল। তারপর থেকে কোথা থেকে কি হয়েছে, কোথায় পালিয়েছে, গ্রামের লোকেরা ওসব কথা ছড়িয়ে দিয়েছে। তুমি ওসব চিন্তা করছো কেন? আমার হাতে অনেক লোক আছে, তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। বিপিনের কথায় এবার শশধর অবাক হয়ে তাকালো তার দিকে। লোক আছে মানে? বাড়ি জমি জায়গা তো সব আমি কিনবো, তাহলে লোক দিয়ে কি হবে? আরে তুমি তো ভয় পাচ্ছ। ওই বাড়িতে কেউ যদি থাকে, মানে শিকল বাড়ির কথা যখন শুনেছ, তখন সে কথায় তো ভয় পাবেই। আমার হাতে লোক আছে, ওই বাড়িতে রাত কাটিয়ে এসে সেই রাতের কথা তোমায় জানিয়ে দেবে। সামান্য কিছু টাকা পয়সা খরচ করতে হবে আর কি। শশধর এইবার বুঝতে পারল যে বিপিন কিসের কথা বলছে। বিপিন লোকটা বাইরে থেকে বেশ ভালো হলেও ভেতরে কিন্তু তেমন নয়। শশধর শুনেছে একসময় সে চোরের দলে নাম লিখিয়েছিল, তারপর হঠাৎ করেই কোনো এক দূর সম্পর্কের আত্মীয় সম্পত্তি হাতে পেয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন সাধু হয়ে গেছে। কপালে তিলক কেটেছে, গলায় তুলসীর মালা আছে। বিপিন যেন হরিনাম ছাড়া কথাই বলতে পারে না। তবে সেই সব কিছু দিনের বেলা, রাতের বেলা বিপিনের রূপ আলাদা হয়ে যায়, সেই কথাও শশধর জানে। শশধরের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে বিপিনের ভালো চেনাশোনা আছে অনেকের সাথে, তাছাড়াও হাতও রয়েছে অনেক, তাই তার কাছেই এসেছিল জমির ব্যাপার নিয়ে কথা বলতে। কিন্তু তবুও বিপিনদা, ওই শিকল বাড়ি ছাড়া অন্য কোথাও হলে হতো না? আসলে তুমি তো জানোই এসব থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। আরে বাবা, যদি ওই শিকল বাড়িতে কিছু থাকে তাহলে সে বাড়ি তোমায় কিনতে হবে না। আর যদি কিছু না থাকে তাহলে সে বাড়ির মালিক যারা, তারা এখন শহরে আছে। ওরা জলের দামে তোমায় বাড়িটা বিক্রি করে দেবে। তাদের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলবো, ঠিক আছে? শশধর মনে মনে ভাবল, তাকে তো কিছুই করতে হবে না। একটু টাকা খরচ করে যদি দু একজনকে পাঠানো যায় সেই বাড়িতে, তাহলে রাতের বেলা তারা দেখে এসে তাকে জানাতে পারবে। তাছাড়া জমিটা কিনে বাড়িটা ভেঙে সে তো আবার নতুন করে বাড়িঘর তুলবে। ওই যে রেল স্টেশনের দিকে সকলের এখন পাকা পাকা বড় বড় বাড়ি করার ঝোঁক চলছে, ওদিকে জমি জমা কেনাই যায়, কিন্তু বড্ড ঝামেলা। তাছাড়া অনেকটা দূর হয়ে যাবে। তাই শশধর ভেতরের দিকে জমি জমা কেনাই পছন্দ করে। তাই এই জমি কেনার পুরো ব্যাপারটা বিপিনের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে শশধর ফিরে গেল পাশের গ্রামে। রায়দিঘিতে একটা জমি কিনতে পারলে আবার অন্য জমির দিকে হাত বাড়ানো যাবে। শশধর চুপচাপ নিশ্চিন্তে কাজ করতে ভালোবাসে, তাই এই ব্যাপারে আর তেমন কিছু না বলে বিপিনের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বিপিন সেই রাতেই শিকল বাড়িতে পাঠানোর জন্য লোক ঠিক করে ফেলল। তাদের গ্রামেরই দুই মহাচোর, বসন্ত আর মাধব। রায়দিঘির গ্রামের লোকেরা শিকল বাড়ি থেকে শুধু যে দূরে থাকে তাই নয়, শিকল বাড়ির কথাটাও ভুলে থাকতে চায় তারা। কারণ গ্রামে হাওয়ায় হাওয়ায় একটা কথা করে, শিকল বাড়ির কথা যে ভাবে সেই শুনতে পায় ওই শিকলের ঝনঝন শব্দ। আর একবার যে ওই শব্দ শুনতে পেয়েছে, তাকে এত সহজে শব্দটা আর নিস্তার দেয় না।
রায়দিঘির ছেলে থেকে বুড়ো পর্যন্ত সকলে যেন শেকল বাড়ির নামটা ভুলে থাকতে পারলেই বাঁচে। কিন্তু গ্রামের শেষের পথ ধরে পাশের গ্রামে যাওয়ার জন্য, এমনকি আরও একটা পথ ধরে ওই নদীতে যাওয়ার জন্য ওই একটা রাস্তাই ভরসা। তাই না চাইতেও শেকল বাড়ির সামনে দিয়ে সবাইকে যেতে হয়। তবে এই গ্রামের ইতিহাস এইমাত্র দুবার ছাড়া ওই বাড়ির কথা কেউ কিছু শুনেনি। তাই সেই বাড়ির সামনে দুটো লোককে হঠাৎ ঘুরঘুর করতে দেখে গ্রামের বয়স্ক নিবারণ চ্যাটার্জি একটু অবাক হয়ে এগিয়ে গেলেন। তিনি দুজনকে চিনতে পারলেন না। বললেন, তোমরা কারা বাবা? দেখে তো এদিকে লোক বলে মনে হচ্ছে না। তা কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি শহর থেকে। এই বাড়িটা যাদের, তাদের তরফ থেকে। বাড়িটা বেবারিশ হয়ে পড়ে আছে, তাই শুনেছি লোকজন নাকি রাতের বেলা ঢুকে কি সমস্ত উপদ্রব করে, তাই সেসব দেখার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের কাছে ভুল খবর আছে গো বাবা। এই বাড়িতে ঢুকে উপদ্রব করার মতো সাহস কারোরই হবে না। দিনের বেলাতেও এখানে কেউ ঢুকতে পারে না। আগে যদিও ছেলেপুলের দল মাঝে মাঝেই সামনের দিকে ঢুকে পড়তো। ওই দেখতে পাচ্ছ না, বড় বড় গাছ আছে ওখানে, ওই সুপুরি গাছ দাঁড়িয়ে আছে ওখানে, দেখতে পাচ্ছ? ওসবের জন্যই ঢুকতো। এখন ওরাও আর ঢোকে না। আমাদের গ্রামে নিতাই হারিয়ে যাওয়ার পর থেকে। নিতাই? এই নিতাইটাই বা কে? আর এই নিতাই হারিয়ে গেলই বা কিভাবে? তা জানি না গো বাবা। সে মাছ ধরতে বেরিয়েছিল, মাঝে মাঝেই বেরোতো, কিন্তু অনেক রাত হয়ে যাবার পরেও ফিরে আসছে না দেখে নিতাইয়ের বউ চিন্তায় পড়ে যায়। তখন গ্রামের লোকজন নিয়ে খোঁজাখুঁজি ডাকাডাকি করেও কোনো আর লাভ হলো না। নদীর ধার পর্যন্ত গিয়েও ফিরে আসে সবাই। পরদিন সকালে কি একটা যেন ওই বাড়ির মধ্যে, মানে উঠোনের কাছে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওইখানটায় নিতাইয়ের জাল আর জালে পড়ে থাকা মাছগুলো দেখতে পাওয়া যায়। সেই জালের ভেতরে থাকা মাছগুলো মরে কাঠ হয়ে গেছে। তারপরই বোঝা যায় নিতাই এই বাড়িতেই ঢুকেছিল। কিন্তু রাতের বেলাতেই নিতাই কেন যে ঢুকেছিল সেসব বিষয় আর জানা যায়নি। বাড়িতে আছেটা কি? এত ভয় পায় কেন লোকজন? ওটা হলো শিকল বাড়ি। ওই বাড়িতে আসলে কি আছে সে কথা কেউই জানে না। কেউ কখনো কিছু দেখেও নি। আজ পর্যন্ত দুজন ওই বাড়ি থেকে হারিয়ে গেছে। ওরা দুজনেই হয়তো কিছু দেখেছিল, কিন্তু আমরা তো আর সেসব দেখিনি, তাই সেসব বলতেও পারবো না গো বাবারা। অনেক আগের ইতিহাসের কথা শুনেছিলাম যে এই বাড়ি নিয়ে অনেক কিছুই কেচ্ছা ছিল, তবে সেসব সত্যি নাকি মিথ্যে তা তো আর আমরা কেউই জানি না। বসন্ত আর মাধব দিনের বেলা জায়গাটা দেখে নিচ্ছিল। রাতের বেলা সেখানেই থাকতে হবে। ইতিহাস নিয়ে তাদের তেমন মাথা ব্যথা ছিল না। শুধু রাতের বেলা বাড়িতে কেউ ঢোকে না এই খবরটাই জানার প্রয়োজন ছিল। সেটা জানা হয়ে যেতেই নিবারণ বুড়োকে কথায় কথায় ধাপ্পা দিয়ে তারা রেল স্টেশনে যাওয়ার পথের দিকে এগোলো। নিবারণবাবু এরপর কথা শেষ হলেই নদীটার দিকে এগোলো। ওই শিকল বাড়ি যে কতদিন এমনভাবে দাঁড়িয়ে থাকবে, আর কতদিন যে গ্রামের লোকেরা এমন ভয়ে ভয়ে শিকল বাড়ির উল্টো দিকে মুখ ফিরিয়ে হাঁটবে, নিবারণবাবু সেটা ভাবতে পারছিল না। তখন রাত গভীর। দূর থেকে ঝিঝি পোকার ডাকের শব্দ শোনা যায়। গ্রামের শেষে নদীর ধার বরাবর ছোটোখাটো জঙ্গল। সেই জঙ্গলের মাঝে রাতের বেলা শিয়ালের দল একসাথে কোরাস গাইতে শুরু করেছে। তবে মাঝে মাঝে কোরাসের শব্দ যেন থেমে যায়।
ঢোল বাজাতে বাজাতে ঢুলি যদি কখনো তাল ভুল করে তাহলে যেমন থেমে গিয়ে আবার নতুন করে শুরু করে, শিয়ালের দল মাঝে মাঝে তেমনই করে। আকাশে চাঁদের আলো আজ একটু বেশি, কাছেই অমাবস্যা, তাই চাঁদের শুভ্র আলোতে গ্রামের পথ, শেকলবাড়ির সামনের জঙ্গল, শেকলবাড়ির ছাদের কাছে হাঁ হয়ে থাকা কঙ্কালের দাঁতের মতো ফাটল সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর বোঝা যাচ্ছিল শেকলবাড়ির দেয়ালের ধার বরাবর দাঁড়িয়ে থাকা লম্বা 4টে সুপুরি গাছ আছে। বসন্ত প্রথমে ঢুকল, তার পেছনে মাধব। দুজনের কাছেই রয়েছে ডেসলাই মোমবাতি। বাইরে চাঁদের আলো থাকলেও ভেতরে তো অন্ধকার, তাই বাড়ির ভেতরে ঢোকার পর তো আর এত সহজে কোনো কিছু বোঝা যাবে না। বসন্ত এগোতে এগোতে বলল, লোকজন আজকাল কী সমস্ত কাজের জন্য টাকা পয়সা দেয় মাইরি। বিপিনদা সত্যি হেব্বি লোক আছে ভাই, বেশ একটা ভালো জিনিস ঠিক করে ধরে ধরে পাকড়াও করেছে একেবারে। কিন্তু বাড়িটা কে কিনবে বলতো? যতদূর আমি শুনেছি শশধর জমিটা কিনতে চায়, কিন্তু শশধর হলেও ভীতু মানুষ, তাই পয়সা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে যাতে আমরা রাতের বেলা এখানে থাকি, আর তারপর গিয়ে তাকে সমস্ত ঘটনাই বলি। কিন্তু কাজটা কি ঠিক হলো? দেখ, চুরি করা আলাদা ব্যাপার, আর এমন একটা জায়গায় থাকা যেখানে এখানকার লোকেরা থাকতেও ভয় পায়, সেটা তো অন্য, তাই না? ব্যাপারটা একেবারেই আলাদা। আরে তার জন্যই তো এতগুলো টাকা দিচ্ছে, এমনি এমনি কি আর অত টাকা পাওয়া যায়? তুই এত চিন্তা করছিস কেন বলতো? চল না, চল, আমি আছি তো, চল। বাড়িটার সামনে দাঁড়িয়ে বসন্ত আর মাধবের কেমন যেন মনে হচ্ছিল। বাড়ির মাঝে হাঁ করে থাকা দরজার জায়গাটা পেরিয়ে ভেতরে ঢোকার পর জঙ্গলের মাঝে পা রাখার সঙ্গে সঙ্গে মাধবের মনে হয়েছিল এই বাড়িতে না ঢুকলেই ভালো হতো। আর ঠিক তখনই কানের কাছে কোথা থেকে যেন ভেসে আসছিল একটা ঝনঝন শব্দ। শব্দটা কিসের মাধব ধরতে পারেনি, আর এই বাড়িটাকে সবাই শিকল বাড়ি কেন বলে সেটাও বুঝতে পারেনি। বসন্ত সাহসী, কোনো কিছুতেই তার ভয় নেই। একবার চুরি করতে গিয়ে জঙ্গলের মাঝে একটা গোখরা সাপ বসন্তের গায়ে এসে পড়ে। বসন্ত 2 হাতে সেই সাপটাকে ধরে রেখেছিল বেশ কিছুক্ষণ, তারপর মাটিতে আছড়ে আছড়ে মেরে ফেলেছিল। তবে মাধবের তেমন সাহস নেই। কিন্তু এই বাড়িতে ঢোকার পর যেটা মনে হচ্ছে সেটা ভয় নয়, একটা অস্বস্তি। তার যেন বারবার মনে হচ্ছে বাড়িটার ভেতরের অন্ধকার প্রকোষ্ঠগুলো থেকে কে যেন একটা হাসছে, আর সেই হাসিটা যেন ওদের দিকে তাকিয়ে দেখছে। বসন্ত মনে মনে বলল, বড় ভুল হয়ে গেল। শশধরের কাছে টর্চটা আছে, তার কাছ থেকে একটা টর্চ নিয়ে এলে ভালো হতো। মোমবাতির ভরসা এই শিকল বাড়িতে ঢোকাটা ঠিক হয়নি। বসন্ত এগিয়ে গিয়ে সিঁড়ির ধাপ ধরে উঠতে লাগলো উপরের দিকে। তখনও পেছনের দিকে তাকিয়ে তার মনে হয় কেউ যেন তাদের এখনও দেখছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যায় গ্রামের পথ, কিন্তু কোথাও কেউ নেই। পাঁচিল আর বাড়ির মাঝে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে 5টা সুপারি গাছ। মাধবের কেমন যেন একটা খটকা লাগলো। দিনের বেলা সুপারি গাছগুলো সে গুনেছিল, তখন 4টে সুপারি গাছ ছিল বলে মনে হলো, কিন্তু এখন 5টা সুপারি গাছ হলো কি করে? কথাটা ভেবেই তার ওই সুপারি গাছগুলোর দিকে আরেকটু এগিয়ে যেতে ইচ্ছে হলো। দেখ মাধব, কিছু না ভেবে আগে চল বাড়িটা একবার ঘুরে দেখে নি, তারপরে কোনো একটা ঘরে গিয়ে রাতের বেলাটা কাটিয়ে দিয়ে ভোরের বেলাতেই একবারে বেরোতে পারলেই তো হলো। কিন্তু আমার কেমন যেন ভয় করছে জানলি, যেন মনে হচ্ছে আমাদেরকে কেউ না দেখছে। একটা শব্দ শুনতে পাচ্ছিস? একটা শেকলের
ঝনঝন শব্দ। কেউ যেন একটা উপর দিক থেকেই একটা ভারী শেকল টেনে নিয়ে যাচ্ছে বলেই আমার কিন্তু মনে হচ্ছে। ওরা অনেকক্ষণ বাইরে থেকে তারপর ভেতরে ঢুকেছিল। একতলার বড় ঘরটা ঘুরতে ঘুরতে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে কথাটা বলেছিল। কিন্তু এখন মাধবের কথা শুনে বসন্ত কান পাতল। চারিদিকে অন্ধকার। ইচ্ছে করেই দেশলাই আর মোমবাতিটা ওরা জ্বালায়নি। অন্ধকারের মধ্যেই ওরা ঘুরে বেড়াবে। বলা যায় না আগুন কিংবা আলো দেখে বাইরে থেকে যদি কেউ সন্দেহ করতে শুরু করে। সিঁড়ির কাছে তারা আসতেই কেমন যেন আবার সেই শব্দটা নতুন করে শুরু হয়। লোহার কোনো একটা ভারী শিকল কেউ যেন টানতে টানতে ঘরের মেঝের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। এই প্রথমবার চমকে উঠল বসন্ত। এই বাড়িতে কি তাহলে সত্যি সত্যি লোক থাকে নাকি? মাধব চাপা গলায় বলল, আমার তো সেটা মনে হয় না। দিনের বেলা যেহেতু গ্রামের লোকেরা এই বাড়িতে আগে ঢুকতো, সেহেতু এখানে কোনো কিছু নেই, সব কিছু খালি থাকবে। এমনকি আমার তো মনে হয় বিছানাপত্র যেগুলো থাকার কথা সেগুলো বোধহয় গ্রামের লোকেরাই তুলে নিয়ে গেছে। তাহলে আমি শিকলের শব্দ কোথা থেকে পাচ্ছি? এখন যেন মনে হচ্ছে মেঝের মধ্যে সেই শিকলটা টানতে টানতে কেউ বারবার সেটাকে ঘুরিয়ে চলেছে। এবার যেন শব্দটা গম গম করতে লাগলো। সত্যি সত্যি শিকলটা এখন আর কেউ টানছে না। ঠিক দু হাতে দড়ি ধরে দড়ির টানাটানির আগে যেমন দড়ি ঝাঁকিয়ে নেওয়া হয়, ঠিক সেইভাবে যেন মেঝের উপরে একটা ছন্দে কেউ শিকল ঝাঁকিয়ে চলেছে। আর তার সঙ্গে একটা চাপা গঙ্গানির মতো শব্দ ভেসে আসে ওপরের ঘর থেকে। বসন্ত সিঁড়ির ওপরে তাকালো। সিঁড়ির ওপর তাকাতেই দেখল ঘুট ঘুট করছে অন্ধকারে। বসন্ত আরও সামনের দিকে এগিয়ে যেতে চাইল। পেছনে মাধব দাঁড়িয়ে আছে। তবুও যেন একটা অজানা ভয় আস্তে আস্তে বসন্তকে চেপে ধরেছিল। মাধব বলল, এই ভাই, এখনো সময় আছে, চল চল আমরা এখান থেকে বরং বেরিয়ে যাই। কিন্তু বসন্তর তখন কেমন যেন জেদ চেপে গেছে। উপরের ঘরে ভারী শিকল নিয়ে কে এমন শব্দ করছে সেটা তাকে দেখতেই হবে। তাই হঠাৎ করে পকেট থেকে ডেস্কলাইটটা বের করে জ্বালিয়ে ফেলল। আর তারপর দ্রুত ভাঙাচোরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে একটা দিক বরাবর অদৃশ্য হয়ে গেল। মাধব এবার কি করবে? তার আরও বেশি ভয় করতে লাগলো। ওপরের দিকে দোতলাটা ছোট, সত্যি বলতে বাড়িটাই ছোট। একতলায় পাশাপাশি দুটো ঘর, সামনে লম্বা বারান্দা। দোতলাতেও তেমনই ব্যবস্থা, কিন্তু এখানে ওখানে ক্ষয়ে ভেঙে পড়ার জন্য দোতলার কাছে ব্যালকনি, আর ছাদে যাওয়ার পথটা ভঙ্গুর হয়ে গেছে। বসন্ত ব্যালকনির কাছটায় দাঁড়ালো। আর ঠিক তখনই মনে হলো লম্বা ব্যালকনি বরাবর যেটুকু চাঁদের আলো এসে পড়েছে, সেখানে ব্যালকনির ওপরে লম্বা হয়ে মেঝেতে ছড়িয়ে রয়েছে একটা শিকল। বসন্ত পেছনে ঘুরে কিছু বলতে যাবে, এমন সময় শিকল টানার শব্দটা ভেসে এলো তার পেছনের দিক থেকে। কেউ যেন সিঁড়ি দিয়ে একটা শিকল টানতে টানতে ওপরের দিকে উঠে আসছে। পেছনে ফিরে বসন্ত মাধবকে দেখতে পেল না। মাধবকে ডাকতে যাবে, কিন্তু সেই সময় সে বুঝতে পারল শিকল নিয়ে যে উঠে আসছে সে ওই ছোট্ট ব্যালকনিটার কাছে পৌঁছে গেছে। 1 পা, 2 পা, 3 পা, আর মাত্র 3টে সিঁড়ি উঠে এলেই সেই শিকল টেনে নিয়ে আসা জিনিসটাকে সে দেখতে পাবে। বসন্তের মনে হলো তার গোটা শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হিম হয়ে গেছে। কখন যে একটা অদৃশ্য বাঁধনের মতো কিছু তার ডান পা বরাবর আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে, বসন্ত সেটা খেয়াল করেনি।
যেই মুহূর্তে খেয়াল করল অমনি ডান পাটার ঝাটকা দিয়ে সে গিয়ে হুড়মুড় করে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ল বাঁকের কাছে। কিন্তু না, কোথাও কিছুই নেই। এতক্ষণ ধরে যে শিকলের শব্দটা সে পাচ্ছিল সেটা যেন অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই নিচ থেকে মাধবের গলাটা ভেসে এলো। বসন্ত, আরে বসন্ত, এই কোথায় গেলি রে বসন্ত? বসন্ত, বসন্ত! বসন্ত সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েও নিজেকে সামলে নিল, কারণ মাধব ততক্ষণে এসে দাঁড়িয়েছিল তার পাশে। মাধবের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বসন্ত উঠতে গিয়ে হঠাৎ করে নিচ থেকে শুনতে পেল মাধবের ডাক। মাধব যদি নিচ থেকে তাকে ডাকে, তাহলে যার হাত ধরে সে মেঝে থেকে আস্তে আস্তে উঠছে সে কে? বসন্তের দৃষ্টি তখনও সিঁড়ির বাঁকের দিকে। যে হাতটা ধরে সে উপরে উঠে এসেছে তার দিকে সে এখনো তাকায়নি। মাধবের চিৎকারটা শুনতে পাওয়ার পর যেন যে তাকে তুলছিল সে উঠে গেছে। বসন্তের মনে হলো তার গলার কাছ থেকে একটা ভারী পাথরের মতো কিছু আস্তে আস্তে নামছে নিচের দিকে। ঢোক গিলতে ভীষণ কষ্ট হচ্ছে। মাথাটা পেছনে ঘুরিয়ে যে দেখতে যাবে সেটাও পারছে না সে। চাঁদের আলোটা খোলা ব্যালকনিতে ঠিক সেইখানটায় এসে পড়েছে যেখানে বসন্ত মাটি থেকে খানিকটা উঠেছে। বসন্ত যেন বুঝতে পারছিল আসলে যে তাকে তুলছে সেটা মাধব নয়, অন্য কেউ। মাধবের গলা সে ভালোভাবে চেনে। নিচে মাধব রয়েছে, মাধব তাকে ওভাবেই ডেকে চলেছে। বসন্ত কোনো রকমে মুখ তুলে দেখে যে সামনে কে দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকারে ভালোভাবে বোঝা না গেলেও অন্ধকারের মধ্যে তার দাঁতগুলো ঝকঝক করে উঠছে। বসন্তের হৃদয়টা যেন এক মুহূর্তের জন্য থম মেরে যায়। মাধবের গলার ডাকটা যেন আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। একটা খস করে দেশলাই জ্বালার শব্দ পেল সে, কিন্তু বসন্তের মনে হলো মাধবের উপরে উঠে আসার শব্দের সঙ্গে সঙ্গে যেন সেই শিকল ঘষার শব্দটাও আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। বসন্ত চিৎকার করে উঠল, কে তুমি? তুমি তো মাধব নও। কে তুমি? বসন্তের চিৎকারের সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে তার হাতটা ধরে রাখা সেই মাধব যেন তার হাতটা ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে ফিরে ওপরের দিকে উঠতে লাগল। চাঁদের আলোয় বসন্তর সামনের দিকে তাকিয়ে দেখল একটা চার পেয়ে মূর্তি ঠিক কুকুরের মতো হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে আর মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছে। কি বিভৎস দৃশ্য! মূর্তিটার গোটা শরীরে যেন শিকল জড়িয়ে রয়েছে, আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সেই শিকল ঝনঝন শব্দ করছে। বসন্ত সেই দিকেই তাকিয়েছিল। মূর্তিটার শরীরে শুধু শেকল ছাড়া যেন আর কিছুই নেই। একটা চাপা হাসির শব্দের সঙ্গে তীব্র গঙ্গানের আওয়াজ শোনা যাচ্ছে। বসন্তের চিৎকার শুনে বোধ হয় মাধব সিঁড়ি দিয়ে দ্রুত উঠে এসেছিল উপরের দিকে। সিঁড়ির বাঁকের কাছে বসন্তকে দেওয়ালের কাছে হেলান দিয়ে এমনভাবে বসে থাকতে দেখে মাধবের বুকের ভেতরটা কেমন করে উঠল, আর একটু এগোতেই বুঝতে পারল না, কিছুই হয়নি, বেঁচে আছে। মাধব তাড়াতাড়ি এগিয়ে গেল বসন্তের দিকে। তার কাঁধের কাছে হাত রেখে তাকে ঝাঁকাতেই বসন্তর জ্ঞান আসে। বসন্ত চোখ মেলে মাধবের দিকে তাকিয়ে বলল, শিকল বাড়ির কথা মিথ্যে নয় মাধব। এই বাড়িতে কিছু একটা আছে। ওই ঘরে গিয়ে ঢুকেছে জিনিসটা। আমি আমি ওকে দেখবই, আমি দেখবো ওকে। মাধব প্রায় চিৎকার করে বলে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই নিজের চোখে দেখছিস তাকে, তারপরেও তুই ওপরের দিকে গিয়ে দেখতে চাইছিস ওকে? এই বাড়িতে কিছু একটা আছে ভাই। দিনের বেলায় ওই দাওয়ার কাছে আমরা 4টে সুপারি গাছ দেখতে পেয়েছিলাম, মনে আছে তোর? এখন সেই সুপারি গাছ হয়ে গেছে 5টা।
5টা সুপারি গাছ দেখে সেটা দেখার জন্য ওই পাঁচিলের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর তারপরে কি দেখেছি সে কথা তুই বিশ্বাসও করতে পারবি না ভাই। কথাটা বলতে গিয়ে মাধবের গোটা শরীর যেন শিরশির করে উঠল। নিজের অজান্তে সে চোখ বন্ধ করে ফেলল। আর ঠিক তখনই বসন্তের মনে হলো দোতলার প্রথম ঘরের ওই দরজার অন্ধকার জায়গাটা থেকে কে যেন একটা মুখ বাড়িয়ে তার দিকেই দেখছে। তার সঙ্গে শিকলের সেই ঝনঝন শব্দটা আরও একবার হচ্ছে। সুপারি গাছের কথাটা মাথায় আসতেই মাধব পিছিয়ে গেল। বসন্ত কখন উঠে ঘরের ভেতরে ঢুকেছে সেটা মাধব খেয়ালই করেনি। প্রায় হাঁটুর কাছ পর্যন্ত ডুবে যাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সুপারি গাছগুলোর দিকে এগিয়ে এসেছিল আর মনে মনে বলছিল, দিনের বেলা যেন স্পষ্ট 4টে সুপারি গাছ দেখেছিলাম আমি। ওই সুপারি গাছটা বাকিগুলোর থেকে ছোট আর কেমন অদ্ভুত মোটা বলেই মনে হচ্ছে। চাঁদের আলোতে ভালোভাবে দেখা যাচ্ছে না, কেমন যেন কালচে রং। কথাটা ভাবতে ভাবতেই মাধব আরও একটু এগিয়ে গিয়ে সেই সুপারি গাছের কাছাকাছি পৌঁছেছে। অমনি দেখতে পেল সুপারি গাছের যেখানে মাথা থাকার কথা সেখান থেকে তার দিকে অদ্ভুতভাবে ওকে দেখছে দুটো সাদা ফ্যাকাশে চোখ। সুপারি গাছগুলোর উচ্চতা খুব বেশি নয়, মানুষের উচ্চতার চেয়ে একটু বেশি। কিন্তু ওই দুটো চোখ দেখে মুহূর্তের জন্য মাধব বুঝতে পেরেছিল ওটা কোনো সুপারি গাছ নয়, একটা অদ্ভুত লম্বা ঢ্যাঙা মানুষের শরীর, যেন অমনভাবে সুপারি গাছের মতো দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরেই মাধব পিছিয়ে আসতে যাচ্ছিল, আর তারপরই সে ছিটকে গিয়ে পড়ে জঙ্গলের ওপর। সুপারি গাছটা ততক্ষণে মাথা নিচু করে ঝুঁকে পড়েছে মাধবের দিকে। মাধব দেখতে পায় একটা লম্বা লিকলিকে শরীর। শরীরটার রং কালো নয়। এতক্ষণ তাকে কালো কেন মনে হচ্ছিল সেটা বুঝতে পারে মাধব। তার গোটা শরীরে লেগে রয়েছে রক্ত, মাথায় ঝাঁকড়া লম্বা চুল। মূর্তিটা আর একটু নিচের দিকে নেমে এসেছে, আর তার দুটো চোখ এবং বৃহৎ মুখটা এবার দেখতে পায় মাধব। সাদা ফ্যাকাশে দুটো চোখ, মুখের ভেতর থেকে বেরিয়ে আসা অজস্র দাঁত যেন এক মুহূর্তে মাধবের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিতে পারবে। কিন্তু মাধব চিৎকার করল না। প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল জিনিসটা দেখে যে ওটা আসলে কি। কিন্তু সেটা বোঝার আগেই সুপারি গাছটা যেন মাটি থেকে নিজেকে সম্পূর্ণ তুলে নিল। তারপর একটা অদ্ভুত ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল শিকল বাড়ির দোতলার ব্যালকনির ওপরের দিকে সিঁড়ির কাছে। সেখান থেকেই একবার ঘুরে তাকালো মাধবের দিকে। মাধব ভয়ার্ত চোখে তাকিয়ে দেখল তার শরীরটা এখন খানিকটা বদলে গেছে। একটা উলঙ্গ শরীর, সেই শরীরে যেন এখান ওখান থেকে ঝুলছে লোহার শিকল। সেই শিকলগুলো যেন চাঁদের অল্প আলোয় শরীর থেকে বেরিয়ে আসা লিকলিকে সাপের মতো দেখাচ্ছিল। আর সেইভাবেই জিনিসটা ছাদের একটা দিক ধরে আর একটা পাল্টি খেয়ে উঠে পড়ল ছাদের ওপর। ওটা কি ছিল? মাধব বুঝতে পারছিল না। চোখের সামনে একটা সুপারি গাছ এমন শিকল জড়িয়ে থাকা একটা উলঙ্গ প্রাণীতে পরিণত হয়ে গেলে যে কেউই অবাক হয়ে যাবে। কিন্তু আরও একটা ব্যাপারে মাধব অবাক হয়েছিল। তখন সেটা বোঝার মতো সময় ছিল না তার কাছে। সে মনে মনে ভাবে, বসন্ত কোথায়? বসন্ত যদি বাড়ির ভেতরে ঢুকে পড়ে তাহলে তো ওরও বিপদ হতে পারে। কথাটা বুঝতে পেরেই মাধব কোনো রকমের জঙ্গল থেকে উঠে ছুটে গেল ঘরের দিকে। আর তারপর সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে যাওয়ার আগেই শুনতে পেয়েছিল বসন্তের কথা। বসন্ত কাকে যেন কি বলছে। তার কথা শুনতে শুনতে সিঁড়ি থেকে উঠছিল মাধব, আর বুঝতে পারছিল সে যেভাবে উঠছে
ঠিক তার পাশেই একটা শিকলের শব্দ আস্তে আস্তে খসটাতে খসটাতে চলেছে ওপরের দিকে। তারপরেই বসন্তের চিৎকারে মাধব ছুটে যায়। কিন্তু তুই যদি আমার সঙ্গে না থাকিস, তাহলে এতক্ষণ ধরে আমার সঙ্গে মাধব সে যে কে ছিল তাহলে? এই শিকল বাড়ির সেই আতঙ্ক। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় শিকল বাড়িতে একটা নয়, অনেক কিছুই আছে। শিকল বাড়ির গল্পটা না জেনে এখানে ঢুকে পড়াটা আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে। এক্ষুনি চল ভাই, এক্ষুনি চল, আমরা বরং এখান থেকে চলে যাই। চল 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 চলে যাই। বসন্ত উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তার আগেই তার শরীরটা কেমন যেন একটা ছটকা খেল। মানুষ বিদ্যুতের তারে হাত রাখলে যেমন হয় ঠিক তেমন, আর তারপরেই সে লুটিয়ে পড়ল মাটিতে। মাধব তাকে তুলতে যাবে, তখনই সঙ্গে সঙ্গে বসন্ত মুখ তুলে তাকালো তার দিকে। মাধব দেখল বসন্তের মুখে একটা অদ্ভুত হাসি। বসন্ত ঠিক 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে কুকুরের মতো এগিয়ে এলো মাধবের দিকে। বসন্তের মুখটা হাঁ হয়ে গেছে, জিভটা বাইরে বেরিয়ে ঝুলছে, মুখের পাশ থেকে বেরিয়ে আসছে লালা। বসন্তের মুখে কোনো কথা নেই। মাধব ভয় পেয়ে আস্তে আস্তে বলল, বসন্ত, এই বসন্ত, এমন করছিস কেন? দেখ, আমার কিন্তু এবার মোটেই ভালো লাগছে না। চল না ভাই, চল না, আমরা এক্ষুনি বরং এখান থেকে বেরিয়ে চলি। চল না ভাই, বেরিয়ে চল না ভাই। বসন্ত মুখে কিছু বলল না। অদ্ভুত হাসি বেরিয়ে এলো তার মুখ থেকে। মাধব তখন বুঝতে পারল এই হাসি কখনোই বসন্তর হতে পারে না। তারপরে মাধবকে কিছু করার সুযোগ না দিয়ে বসন্ত 4 হাত পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরের দিকে। আর একটু আগে যে ঘরের ভেতরে ঢোকার জন্য সে বারবার বলছিল, সেই ঘরের ভেতরে অন্ধকারে মিলিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় মাধব প্রথমে থতমত হয়ে গিয়েছিল। চাঁদের আলোয় সিঁড়ি পর্যন্ত দেখা যায়। ব্যালকনির অর্ধেকটা লম্বালম্বিভাবে চাঁদের আলোয় আলোকিত, বাকিটুকু আর বোঝার ক্ষমতা নেই। ঘরের ভেতরের অন্ধকার থেকে যেন নরক থেকে উঠে আসছে দলা দলা কালো অশরীরী শরীর, আর সেই শরীর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত কোনো নির্যাস। সেই অন্ধকার ভেদ করে চোখ যেন আলো পর্যন্ত চলে না বলেই মনে হয়। কিন্তু মাধব তো একা বসন্তকে ফেলে নিশ্চিন্তভাবে ফিরতে পারে না। প্রচণ্ড ভয় আর ক্লান্ত ভাব মনে এসে জমা হলেও মাধব এক পা করে ওপরের দিকে উঠতে লাগল। ঠিক তখনই শুনতে পেল ঘরের ভেতরে কে যেন ভারী লোহার কোনো শিকল মেঝের ওপর বারবার আঁচড়ে ফেলছে। শুধু মেঝে নয়, সেটা যেন ঘরের দেয়ালে গিয়ে পড়ছে। মাধব আরও একটু এগিয়ে গেল। পরপর 2টো দেশলাই কাঠি জ্বালিয়ে মোমবাতিটা ধরিয়ে দরজার অন্ধকারের কাছে রাখতেই ভেতরের দিকে একটা আলোর বিন্দু গিয়ে পৌঁছালো। আর সেই আলোর বিন্দুর মধ্যে মাধব দেখতে পেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বসন্ত। তার জামা কাপড় ছেঁড়া, কোথা থেকে যেন একটা লোহার শিকল এসে পড়েছে তার গায়ে। সেই লোহার শিকল তার গায়ে জড়িয়ে রাখা, আর তার 2টো প্রান্ত বসন্তের 2 হাতে ধরা। সেটা সে প্রচণ্ড আঘাতে ঘরের দেয়ালে বারবার ছুঁড়ে মারছে, আর তারপর অদ্ভুতভাবে হাসছে। মাধব কাঁপা কাঁপা স্বরে বলল, বসন্ত, এই বসন্ত, বসন্ত। বসন্ত আস্তে আস্তে পেছনের দিকে ঘুরল। বসন্তের মাথাটা ঘাড়ের এক পাশে হেলে রয়েছে, তার কপাল ফেটে বেরিয়ে আসছে রক্ত। বসন্ত যেই পেছনের দিকে তাকিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় মাধবের হাতের মোমবাতিটা নিভে গেল। মাধব এই দৃশ্য দেখে থাকতে না পেরে চিৎকার করে উঠল। তারপর সিঁড়ির দিকে ছুটে যাওয়ার বদলে ছুটল অন্যদিকে। পেছন থেকে শিকল বাজানোর শব্দ, আর তার সঙ্গে সঙ্গে সেই হাসির শব্দটা ভেসে আসতে লাগলো মাঝে মাঝে। মাধব ছুটতে ছুটতে বুঝতে পারল প্রচণ্ড ভুল করে ফেলেছে সে।
সে উল্টো দিকে এসে পড়েছে, কিন্তু এখন আর ফেরার রাস্তা নেই। ব্যালকনি ধরে হেঁটে আসছে বসন্ত। বসন্তকে প্রায় অর্ধ উলঙ্গ বলা চলে। অতটা ভারী একটা শিকল গায়ের ওপর জড়িয়ে সে যে কিভাবে দু হাতে নিজের ওপর আঁচড়াচ্ছে সেটা বুঝতে পারছিল না মাধব। কিন্তু এখন বোঝার সময় নেই। যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে তাকে, না হলে যে তাকেও মরতে হবে। মাধব এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেই বোধহয় বসন্ত পেছনে ঘুরে তাকিয়েছিল। বসন্তের ঘাড় বোধহয় ভেঙে গেছে, সেটা গলার এক পাশে অদ্ভুতভাবে ঝুলছে। মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে মেঝেতে। ঘরের ভেতর কোনো আলো নেই। পাল্লা ভাঙা জানলার ভেতর থেকে চাঁদের একটু আলো এসে যেন পড়েছে ঠিক মাঝখানে, আর সেইখানে বসন্ত অদ্ভুতভাবে তার গায়ে শেকল আছড়াচ্ছে। বসন্তের গলা থেকে বেরিয়ে আসা শব্দগুলো যে বসন্তের নয় সেটা বুঝতে মাধবের দেরি হলো না। এই কি সেই বসন্ত যার সঙ্গে মাধব এসে ঢুকেছিল এই বাড়ির ভেতর? তখন মাধব তাকে পই পই করে বারণ করেছিল, কিন্তু বসন্ত শোনেনি। বসন্ত অদ্ভুত গলায় বলল, মাধব, মাধব, এবার একবার ওই দেয়ালের দিকে আয় তো মাধব। বসন্তের কথাতেই মাধব তাড়াতাড়ি আবার ডেস্কলাই চালালো। আগের ডেস্কলাইটা নিভে গিয়েছিল, তারপর মোমবাতিটা জ্বালিয়ে আস্তে আস্তে ওপরে তোলে। দেয়ালের দিকে ধরতেই যেটা দেখতে পেল তাতে মাধবের মুখ যেন বদলে যেতে লাগলো। দেয়ালের ঠিক সেইখানে দেয়ালের সঙ্গে দুটো পা আর হাত লাগিয়ে ঠিক মাকড়সার মতো বসে রয়েছে কে যেন একটা। মাধব আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটতে লাগলো। ছুটতে ছুটতে ছাদে যাওয়ার সিঁড়িটা খুঁজে পেয়ে গিয়েছিল মাধব, আর সেটা ধরে হুড়মুড় করে উঠে এসেছিল উপরে। ছাদের রেলিং একসময় কোমরের শেষ অবধি উঁচু ছিল, কিন্তু এখন ক্ষয় পেতে পেতে হাঁটুর কাছ পর্যন্ত চলে এসেছে। ছাদে কোথাও কিছুই নেই। চাঁদের আলোয় চারিদিকে যেন রূপলি আলোর বন্যা বয়ে গেছে। পৃথিবীর অন্তিম সময় ভেসে যাওয়ার যেমন কথা বইতে লেখা থাকে ঠিক তেমনটাই যেন মনে হচ্ছিল। আর চাঁদের আলোয় এই গোটা শিকল বাড়ির ছাদ যেন ভেসে যাচ্ছে, কোথাও কিচ্ছু নেই। ছাদের গায়ে এখানে ওখানে চির ধরেছে। লম্বা ফাটল যেন দু হাতে বাড়িটাকে মাঝখান থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাধব সেসব দিকে তাকালো না। সে ছুটে গিয়ে দাঁড়ালো ছাদের ঠিক মাঝখানে। আর তারপরে ছাদে সিঁড়ি দিয়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে উপরে উঠে এলো বসন্ত। তার শরীরে এবার পোশাক নেই বললেই চলে। ছেঁড়া জামা প্যান্টের অংশ কখন যেন খুলে পড়েছে নিচে। প্রায় উলঙ্গ বসন্ত, তার সারা গায়ে জড়িয়ে রয়েছে সেই মোটা ভারী শিকল। এখন যেন শিকলের সংখ্যা আরও বেড়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে শিকলের ঝনঝন শব্দ হতে লাগলো। মাধব চিৎকার করে বলল, কেন এমন করছিস বসন্ত? কি করছিস তুই এসব? ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমাকে তুই ছেড়ে দে বসন্ত, ছেড়ে দে আমাকে। কোথায় বসন্ত? বসন্ত আর কোথাও নেই। এখানে আমি আছি, শুধু আমি। কে তুমি? আর বসন্ত এমনই বা করছে কেন? বসন্ত যখন ওই ঘরে ঢুকেছে তখনই মরেছে। বসন্তর শরীরটা শুধু এখন আমার কাছে আছে। এবার তুই নিজেও মরবি। এই বাড়িতে রাতের বেলা যে কারোরই ঢোকা বারণ, তা জানিস না? যখন আমি বেঁচে ছিলাম তখনও রাতের বেলা আমার আশেপাশে আমি কাউকে সহ্য করতে পারতাম না, আর এখন তো আরো সহ্য করতে পারি না। ওই দেখ। বসন্ত অদ্ভুতভাবে মাথাটা তুলে দেখালো ছাদের অন্য পাশে। ঠিক তখনই মাধব দেখতে পেল ছাদের অন্য পাশে রেলিংয়ের কাছে দুটো হাত, আর তারপরে সেই দুটো হাতের ওপর ভর দিয়ে অদ্ভুত একটা শরীর এসে পড়ল ছাদের ওপরে।
তার শরীর থেকেও ঝুলছে সেই মোটা ভারী শিকল। ছাদের ওপরে দুদিকে থাকা দুই বীভৎস শরীর থেকে নেমে আসা শিকলের ঘষ্টানের শব্দে মাধবের মনে হতে লাগে তার কানে তালা ধরে যাবে। এবার দু হাতে নিজের কান চেপে ধরে ছাদের মাঝখানে বসে পড়ে সে। বসন্ত অদ্ভুতভাবে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে আসে তার দিকে। তার শরীর থেকে বেরিয়ে আসা শিকলগুলো এখন যেন তার গায়ে জড়িয়ে নেই, তার পেটের ভেতর থেকে ঢুকে পিঠের কাছ থেকে বেরিয়ে এসেছে। রক্ত মাংস সেখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। মাধব কি করবে বুঝতে পারছিল না। বারবার তার মনে পড়ছিল এই বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে মনে হওয়া সেই অদ্ভুত কথা, 4টে সুপুরি গাছের বদলে 5টা সুপুরি গাছ দেখতে পাওয়া, বাড়িতে পা দিয়ে অন্ধকারের মধ্যে থেকে কেউ যেন অপেক্ষা করছে দেখা, সেই সব কিছু। এই সব কিছুই যেন কিভাবে মাধব আগেই বুঝতে পেরেছিল, কিন্তু তারপরেও এই বাড়িতে ঢোকার জন্য এখন আফসোস করতে লাগলো। পেছনে এসে পড়া সেই জিনিসটাও এখন অদ্ভুতভাবে গর্জন করছে। কোনো কথা না বললেও একটা রোগাটে শরীর মাধব দেখতে পাচ্ছিল। এবার মাধব চেষ্টা করল ছাদের এক পাশের রেলিংটা ধরে যদি কোনো মতে নিচের দিকে নেমে যাওয়া যায়। তাই ছুটে গেল সেই দিকে, আর মাধবকে ছুটতে দেখেই শিকলগুলোর ঝন ঝন শব্দ করে শরীরটা ছুটে গেল তার দিকে। মাধব সামলাতে পারল না, চেষ্টা করেছিল, কিন্তু ভাঙা রেলিংয়ের দিকটা এতটাই আলগা হয়েছিল যে রেলিংটা ধরে দাঁড়াতে গিয়েই মাধবের শরীরটা ছিটকে গেল শূন্যে। একটা প্রচণ্ড চিৎকার করে উঠল মাধব। নিচে মাটিতে পড়তে পড়তে এবার মাধব দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক সে যেখানে পড়ছে তার থেকে একটু দূরে। মেয়েটার পরনে একটা লাল পাড়ের শাড়ি। আর কিছু দেখার মতো অবস্থায় মাধব ছিল না। ওপর থেকে সশব্দে মাটিতে পড়ে ঝোপ জঙ্গলের মাঝে। এক মুহূর্তের মধ্যে তার প্রাণটা বেরিয়ে গেল। একটা গাছের শিকড়ের খোঁজ সোজা তার বুকের ভেতরে গিয়ে ঢুকেছিল। তারপর সব শান্ত হয়ে যায়। আস্তে আস্তে এক সময় শিকল বাড়ির আশেপাশে আবার আগের মতো ঝিঝি পোকা ডাকতে শুরু করে। শুধু মাধবের রক্তে ভেসে গেল জঙ্গলের ডালপালা। আর ওদিকে বসন্তের শরীরটা অদ্ভুতভাবে ঝুলছিল দোতলার ঘরের একটা দেয়ালের কাছ থেকে। কি করে জানবো বলো তো বাবা, আমাদের গ্রামের লোক তো আর নয় সে। ওদের ওই সেদিন সকালেই দেখেছিলাম এখানে ঘুরছিল, বলছিল নাকি শহর থেকে এসেছে, যাদের বাড়ি তাদেরই ভাই ফরমাস খাটতে। কিন্তু এমনভাবে ওদেরকে মারলো বলুন তো? মনে তো হলো মাধব ছাদ থেকে পড়ে গেছে, কিন্তু কিন্তু বসন্তকে ওইভাবে দেওয়ালের অতটা উপরে তুললো কি? বাড়ির ইতিহাসের কথা ওদের বলেছিলাম, ওরা তো আমার কোনো কথাই শুনলো না। তোমার যদি সময় থাকে তাহলে তুমি শোনো, আমি যতটা জানি ততটাই বলি। ওই বাড়ি ছিল এক সময় এখানে অঞ্চলের এক জমিদারের এক আত্মীয়ের। জমিদারের সেই আত্মীয়ের স্ত্রীর হঠাৎ করেই পাগলামি দেখা যায়। দিনের বেলায় সব কিছু ঠিক থাকে, কিন্তু রাত হলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সামনে কাউকে পেলে তাকে আঁচড়ে কামড়ে মেরে ফেলার চেষ্টা করে। ক্রমে ক্রমে এমন হতেই লাগলো যে রাতের অন্ধকার নামলে তাকে আর ঘরের মধ্যেও রাখা যেত না। প্রথমে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখার চেষ্টা করা হয়, কিন্তু ওটা করলে সে নিজেই নিজের হাতে বায় কামড় বসাতো, নখ দিয়ে চিড়ে ফেলতো গলা বুক। তাই অন্ধকার নামলে বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তাকে রাখার জন্য এই গ্রামের শেষের দিকেই বাড়িটা তৈরি হয়েছিল। তখন রায়দিকে গ্রাম তৈরি হয়নি।
আসল গ্রাম ছিল এখান থেকে বেশ অনেকটা দূরে। এখানেও খুব বেশি লোকজন রাখা হয়নি, ওই একজন মাত্র চাকর ছিল। ওই দেখাশোনা করতো জমিদারের সেই আত্মীয়র বউকে। জমিদারের সেই আত্মীয় দিনের বেলায় এখানে আসতো, কিন্তু রাতের বেলায় আসতো না। আসলে সে নিজের বউকে বড্ড বেশি ভালোবাসতো, তাই তাকে ফেলে দিতেও পারছিল না। মানুষটা পাগল হয়ে গেছে, কিন্তু যদি ঠিক হয় তবে যতই দিন যেতে লাগলো ততই যেন তার পাগলামিও বাড়তে লাগলো। আশেপাশে কেউই থাকতো না, তাই না হলে তার চিৎকার গ্রামের লোকেদের কানে গিয়ে পৌঁছাতো। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই ঘরে তাকে রাতের বেলা শিকল দিয়ে বেঁধেও রাখা হতো। সেই ঘরের জানালা খোলা ছিল, বৃষ্টির জল ভেতরে এসে ঢুকছিল। কাজের লোকটা বাইরের দরজায় ফাঁক দিয়ে সেটা দেখতে পেয়ে ঘরের ভেতরে ঢুকে আসে। ওটা বন্ধ করে আবার চলে যাবে বলেই সে ঠিক করেছিল, কিন্তু কিভাবে যেন একটা হাত তার খুলে যায়, আর সেভাবে সে শিকল বাঁধা শিকল উপরে ফেলে এক মুহূর্তে তারপর সে শিকল দিয়ে জড়িয়ে ফেললো সেই কাজের লোকটার গলাটা। এমন ভাবে জড়িয়েছিল যে কাজের লোকটি অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে শেষে সেই বউয়ের গলা চেপে ধরে। পরদিন সকালে যখন সেই জমিদারের আত্মীয় লোকটা, মানে যে বউটাকে বেঁধে রাখা হতো, তার স্বামী ওই বাড়িতে এসে দেখতে পায় যে এক বিভৎস দৃশ্য। কোন এক অদ্ভুত কারণে তার বউ এবং তার কাজের লোকটি দুজনেই একসাথে মারা গেছে, আর তাদের দুজনের শরীরটা ঠিক ওই জানলার কাছে হেলে পড়ে আছে। জানালার দিকে ভার থাকার জন্য তাদের শরীর মাটিতে পড়ে, আর দুজনেরই চোখ খোলা, মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছে। ভারী দুটো শিকল দুজনের শরীরে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওই শিকল ছাড়াতে ভীষণই কষ্ট করতে হয়েছিল। তারপরে বাড়িতে যে থাকতো সে মাঝে মাঝে শিকলের শব্দও শুনতে পেত। শিকলের শব্দে অধৈর্য হয়ে এই বাড়ি ছেড়ে সবাই চলে যায়। শুনেছি যে এই বাড়িতে অনেক বছর কারোর কোনো ক্ষতি হয়নি, তাহলে রাতের বেলা শিকল বাড়ির মধ্যে না ঢুকলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আজ থেকে অনেক বছর আগে একটি বাচ্চা ছেলে রাতের বেলা ভুল করে ওই বাড়িতে ঢুকে পড়েছিল। তার দেহ খুঁজে পাওয়া যায় ওই বাড়ির একতলার ঘরের ভেতরে। তারপর নিতাই, আর এখন মাধব, আর ওই বসন্ত। শিকল বাড়ি নিজের মতোই থাকতে ভালোবাসে, ওকে না ঘাটালেও কাউকে ঘাটায় না। রাতের বেলা ওই বাড়ির কাছ দিয়ে হেঁটে গেলে মাঝে মাঝে অনেকেই শিকলের ঝনঝন শব্দ শুনতে পায়, যেন কেউ ভারী শিকল মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। আবার কখনো দেওয়ালের শিকল আঁচড়ানোর শব্দও শোনা যায়। কিন্তু শিকল বাড়ির চৌহদ্দির মধ্যে বানা রাখলে কারোর কোনো বিপদেরই সম্ভাবনা নেই। তাহলে এই বাড়ি কেনার কথা আমি যে ভেবেছিলাম সেটা এখন মুলতুবি থাক। আপনি কি বলেন? শিকল বাড়িকে শিকল বাড়ির মতো থাকতে দেওয়াই ভালো। শশধরের কথা শুনে আবার নিবারণ হাসল, তারপর যেন স্বগতোক্তির সুরে বলল, ওই শিকল বাড়িতে এখনো সেই বউটা থাকে। রাতের বেলা মানুষ দেখলে সে আর নিজেকে সামলাতে পারে না, তাকে মারার জন্য নিজের শিকল এগিয়ে নিয়ে যায়। হায় রে হতভাগী, নিজের জীবনেরও অনেকটাই শিকলে বাঁধা হয়ে কাটিয়ে ফেলল সে, আর এখন সেই শিকলের মায়াতেই আটকে রয়ে গেল ওখানে, মুক্তি পেল না হতভাগীটা। শশধর তাকায় সামনের দিকে। শিকল বাড়ির সামনে এখন ছড়িয়ে রয়েছে অনেক লোকজন। বাইরে আনা হয়েছে বসন্ত ও মাধবকে। বসন্তের ঘাড়টা ভেঙে গেছে, মাধবের বুকের ফুটো দিয়ে এখনো জমাট বাঁধা রক্ত দেখা যায়। তবে সেসব ছাড়িয়ে শশধর তাকালো শিকল বাড়ির দিকে। আপাত নিরীহ দোতলা ভগ্নপ্রায় একটা বাড়ি, কিন্তু এই বাড়ির ভেতরে রাতের অন্ধকারে বদলে যায় অনেক কিছু।
বসন্তের শরীরটা দেখেই সেটা বুঝতে পেরেছিল শশধর। তারপর সে তাকায় পাঁচিলের দিকে। রোদের আলোয় তখনও পাশাপাশি 4টি সুপারি গাছ যেন একসাথে জল জল করছে।